সাংবাদিক বন্ধুদের নমস্কার। পরিবহন দপ্তরের তরফ থেকে আজকের এই সাংবাদিক বৈঠক। আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন, আমার বাদিকে আছেন সেক্রেটারি ট্রান্সপোর্ট ইউপি চাকমা মহোদয়, ডান দিকে আছেন আইজি ল অ্যান্ড অর্ডার মঞ্চের বিভাগ, আমাদের এক্সট্রিম রাইটে রয়েছেন আয়ুষ্মান ভারতের যিনি সিইও শরৎ নায়ার, এবং আমার এক্সট্রিম লেফটে রয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট সুব্রত চৌধুরী মহোদয়। একটা বিশেষ স্কিম যা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত 14ই ফেব্রুয়ারি সারা দেশবাসীর জন্য লঞ্চ করেছেন, এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ এই দপ্তরের অধীনে এই স্কিম সারা ভারতবর্ষে পরিচালিত হবে। সেটা হচ্ছে পিএম রাহাত, প্রধানমন্ত্রী রাহাত স্কিম। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তার আগেও আমরা ঘোষণা করেছিলাম যে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট, তাতে একটা বিশাল অংশের মানুষ ফ্যাটালিটির শিকার হয় এবং মৃত্যুবরণ করে। এতে করে আমরা দেখেছি যে অনেক পরিবার তারা সর্বশান্ত হয় চিকিৎসা প্রদান করতে গিয়ে, অর্থের অভাবে অনেকে প্রপার চিকিৎসা পায় না, এবং সেটাকে মাথায় রেখে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যাকে আমরা বলি, এবং ত্রিপুরা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সিএমজেএওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আমরা ঘোষণা করেছি। 5 লক্ষ টাকা করে প্রতি বছর ট্রিটমেন্টের সুবিধা সেখানে রাজ্যের জনগণ পাচ্ছে। প্রধানমন্ত্রীজি উপলব্ধি করতে পেরেছেন, এবং আমাদের সড়ক পরিবহন যিনি মন্ত্রী নীতিন গাডকারিজি, যে আগামী দিনগুলোতে এই সড়ক অ্যাক্সিডেন্টে যাতে কারোর চিকিৎসার অভাবে মৃত্যু না ঘটে, এবং এই অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনার জন্য পিএম রাহাত যে প্রকল্প স্কিম সেটা চালু করেছে। গতকাল আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মর্ত, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজে শ্রী নীতিন গাডকারিজির সঙ্গে হাইব্রিড মোডে ভিডিও কনফারেন্স আমাদের একটা ছিল, এবং আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সেখানে উপস্থিত ছিলাম, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উপস্থিত ছিলেন, এবং আমরা যারা স্টেক হোল্ডাররা রয়েছি, পরিবহন দপ্তর, পুলিশ, হেলথ, আমরা প্রত্যেকে প্রতিনিধির উপস্থিত থেকে সারা দেশের সঙ্গে দেশের পরিবহন মন্ত্রীরা, আধিকারিকরা মাননীয় মন্ত্রীর সঙ্গে তাদের মতামত ব্যক্ত করেছেন, শেয়ার করেছেন, এবং এই পিএম রাহাত যা ঘোষণা দেয় যে প্রতি ব্যক্তি যারা অ্যাক্সিডেন্টের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, যাবে হাসপাতালে যাবে, 1.5 লক্ষ টাকা করে ওই ব্যক্তিকে প্রদান করা হবে চিকিৎসা পরিষেবার জন্য। তার কিছু গাইডলাইন, তার কিছু সিস্টেম আছে। বিগত দিনে আমরা দেখেছি যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই ইনজুর্ড যে পার্সন, তাকে হাসপাতালে নিয়ে গেলে গোল্ডেন আওয়ারের মধ্যে, আমরা 1 ঘন্টার মধ্যে 25,000 টাকা রাহবি পুরস্কার উনি ঘোষণা করেছেন, এবং আমাদের রাজ্য আমরা 9 জনকে রাহবির প্রকল্পে স্কিমে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এবং ন্যাশনাল লেভেলেও আমাদের একজন ডিএসপি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশের থেকে রাহবি। এই রাহবি হচ্ছে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য। এখন তার থেকে আরো এক ধাপে গিয়ে পিএম রাহাত, অর্থাৎ যে ব্যক্তির
অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে হবে। ত্রিপুরা রাজ্যে 141টা আমার পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এদেরকে এমপ্যানেল করা হয়েছে এবং এই 141টা যে হাসপাতাল, তার মধ্যে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে ওই পেশেন্টকে, ইনজুর্ড ব্যক্তিকে নিয়ে যাবে এবং তার চিকিৎসা পরিষেবা করতে হবে। 7 দিন ব্যাপী চিকিৎসা পরিষেবা এবং 1.5 লক্ষ টাকা হাসপাতাল, যে হাসপাতালে চিকিৎসা হবে সেখানে রোগীকে প্রদান করতে হবে না। যে গাড়ি, এখন ধরুন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা সম্পূর্ণ বহন করবে, হাসপাতালের টাকা। যদি আনইনসিওর থাকে, ধরুন গাড়ির ইন্স্যুরেন্স নেই, সেই টাকা ভারত সরকার বহন করবে এবং ডিএমরা যারা রয়েছেন, প্রত্যেক জেলায় 8টি জেলায় 8টা অ্যাকাউন্ট রয়েছে, আরবিআই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মাধ্যমে ভারত সরকার টাকা পাঠাবে এবং ওই হাসপাতালে যেখানে চিকিৎসা হবে সেই হাসপাতালে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যিনি ইনজিউর্ড পার্সন, তার আর হেডেক রইল না তার চিকিৎসা পরিষেবা সেখানে পেতে। 1.5 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে চিকিৎসা পরিষেবা পেতে পারে এবং যেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা হবে সেই হাসপাতাল, আমরা কি দেখি নর্মালি পেশেন্টের কাছ থেকে পয়সা যাওয়া হয়, পেশেন্ট যদি পয়সা দিতে না পারে তার চিকিৎসা বন্ধ করে রাখা হয়। এই সিস্টেম নয়। কেন্দ্রীয় সরকার বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি, চিকিৎসা তোমাকে করতে হবে। চিকিৎসা যখন স্টার্ট হবে 7 দিন ব্যাপী চলবে এবং পেশেন্টকে কোনো কিছু বলা চলবে না। চিকিৎসা যখন শেষ হবে তাকে ডিসচার্জ করা হবে। প্রয়োজনে যদি তাকে রেফার করতে হয় রাজ্যের বাইরে, ওই টাকার মধ্যে খরচ তাকে রেফার করা যেতে পারে রাজ্যের বাইরে। এক্সট্রা যে টাকা আসবে সেই টাকা পেশেন্টকে বহন করতে হবে। যদি রাজ্যের বাইরে বা রাজ্যের ভেতরেও কোনো হাসপাতালে 1.5 লক্ষ টাকার বেশি সেখানে খরচ করা হয়, পেশেন্টকে টাকার কথা বলা যাবে না। ওই হাসপাতাল বিলগুলো রেজ করবে। আমাদের এখানে যিনি সিও রয়েছেন আয়ুষ্মান ভারতের, শরৎ নায়ার, উনি স্বাস্থ্য দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের স্টেট একটা যে এজেন্সি রয়েছে, হেলথ এজেন্সি, তাদের কাছে বিলটা আসবে, তারা এটাকে স্ক্রুটিনি করে, এক্সামিন করে তারা ডিসিশন নেবেন হাসপাতাল যে বিলটা রেজ করেছে সেটা কতটুকু যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তারপর ওই হাসপাতালকে বিল প্রদান করা হবে। আর যদি ভেহিকেল ইন্স্যুরেন্স না থাকে তবে তারা স্ক্রুটিনি করে পাঠাবেন। ভারত সরকার সেই টাকা ডিএম এর মাধ্যমে ডিএম এর অ্যাকাউন্টে দেবে এবং ডিএম ওই হাসপাতালকে সেই টাকা প্রদান করবে। আমাদের রাজ্যে আপনারা জানেন আয়ুষ্মান ভারত, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্রায় 20 লক্ষ মানুষ এই আইদার আয়ুষ্মান ভারত আর চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তাতে কাভার্ড। এখন ধরুন কারো 4 লক্ষ টাকা ট্রিটমেন্ট বাবদ খরচা হচ্ছে, 1.5 লক্ষ টাকা সে পাচ্ছে এই পিএম রাহত থেকে। তো আয়ুষ্মান ভারত তার নাম যদি রেজিস্টার্ড থাকে তো সেখান থেকে আমি 5 লক্ষ টাকা পাচ্ছি। তবে আয়ুষ্মান ভারত থেকেও তার টাকা সেখানে আমরা মার্চ করে একসঙ্গে চিকিৎসা পরিষেবা করা যেতে পারে। তবে 5 লক্ষ এবং 1.5 অর্থাৎ 6.5 লক্ষ টাকা সে ট্রিটমেন্ট সেখানে করাতে পারছে যদি প্রয়োজনীয়তা হয়, বা তারও প্রয়োজনীয়তা না লাগতে পারে। কারণ এমন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেগুলো 1.5 লক্ষ টাকার মধ্যে সেরে যায়, বা যাদের 1.5 লক্ষ টাকার বেশি প্রয়োজনীয়তা রয়েছে, আইদার তার নিজে পেমেন্ট করতে হবে বা আয়ুষ্মান ভারতের সঙ্গে বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সঙ্গে সেটাকে মার্চ করা যেতে পারে। তো এই যে জনদরদি
একটা স্কিম প্রকল্প সেখানে ঘোষণা করা হয়েছে আমাদের দেশের সরকার বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ এর তরফ থেকে। তাতে ভারতবর্ষে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে, প্রাণহানি হচ্ছে, প্রাণহানি অনেকটাই সেখানে আটকানো যাবে এবং সেটাকে লক্ষ্য রেখেই সেটা করা হয়েছে। আমাদের রাজ্যে এখানে আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন। গত বছর আমাদের রোড অ্যাক্সিডেন্টে প্রায় 13% উপর সেখানে ডিক্লাইন হয়েছে, মানে কমেছে। রোড অ্যাক্সিডেন্ট, প্রাণহানি প্রায় 13% আমাদের সেখানে কম হয়েছে। কারণ আমাদের রোড সেফটি যে কাউন্সিল জেলা লেভেলে, রাজ্য লেভেলে আমরা সক্রিয়ভাবে যে ব্ল্যাক স্পট গুলোকে বের করে, অ্যাক্সিডেন্ট প্রোন যে এলাকাগুলো সেগুলোকে বের করে আমরা ওই প্রশাসনকে, জেলা প্রশাসনকে এবং রোড সেফটি কাউন্সিল যে রাজ্যের রয়েছে, আমরা প্রত্যেকে সে দিশে আমরা কাজ করছি। তো স্বাভাবিকভাবে প্রতিফলনও আমাদের এসছে। প্রায় 13% উপর আমাদের রোড অ্যাক্সিডেন্ট এবং তার ফ্যাটালিটি আমাদের অনেকটাই আমরা কম করতে পেরেছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নীতিন গাডকারিজির নেতৃত্বে এই যে পিএম রাহত স্কিম, সেটা মানুষের মৃত্যুর হার অ্যাক্সিডেন্টের ফলে অনেকটা কম করবে। এবং আমাদের রাজ্যে ইতিমধ্যে পরিবহন দপ্তর, স্বাস্থ্য দপ্তরের আমরা যৌথ প্রচেষ্টায়, পুলিশ আমাদের যৌথ প্রচেষ্টায় আমাদের যে প্রিলিমিনারি যে ওয়ার্ক, যে প্রিপেয়ারনেস ফর প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্কিম, সেটা আমরা অনেকটাই সুন্দরভাবে করতে পেরেছি। 8টি জেলায় 8টা ডিএম এর অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গেছে। 141টা আমাদের ছোট বড় হাসপাতাল, সরকারি প্রাইভেট হাসপাতালকে আমরা রেজিস্টার করেছি। আমাদের পুলিশ যারা রোড সেফটির সঙ্গে যুক্ত বা আমাদের ল অ্যান্ড অর্ডার ডিউটিতে থাকেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের এই স্কিমটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন করার জন্য। আমাদের যারা ডাক্তাররা এই স্কিমের সঙ্গে যুক্ত থাকবেন, তাদেরকে আমাদের ট্রেনিং প্রদান করা হয়েছে। আমাদের যারা স্টেক হোল্ডাররা রয়েছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, তারা মিলে আমরা অনেকবার প্রিপারেটরি মিটিং আমরা সম্পন্ন করেছি। এবং আজকের এই সাংবাদিক বৈঠকের পর পরবর্তী সময়ে আমরা জেলা লেভেলে গিয়ে ডিএম, এসপি, সভাধিপতি, আমাদের পঞ্চায়েত সমিতি এবং যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মাস অ্যাওয়ারনেস এই স্কিমটাকে নিয়ে আমরা সম্পন্ন করব, যাতে করে যে কোনো জায়গায় যখন অ্যাক্সিডেন্ট হবে, নিয়ার বাই হাসপাতালে তাকে পৌঁছতে হবে এবং হাসপাতালে পৌঁছতে হবে, ট্রিটমেন্ট ম্যান্ডেটরি করতে হবে যে কোনো হাসপাতালকে। এটাই কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের ম্যান্ডেট। পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করলে চলবে না, চিকিৎসা পরিষেবা শুরুয়াত করতে হবে, যে জিনিসটা কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক করেছে। এবং অ্যাক্সিডেন্টের ফলে যাতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে এবং গডকারিজিকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা স্টেক হোল্ডাররা রয়েছেন, যে ডিপার্টমেন্ট, পুলিশ, হেলথ, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেকে যেভাবে আমরা বিগত দিনে কাজ করেছি এবং এই স্কিম ঘোষণা হওয়ার পর সেটা আমাদের আরো মাস অ্যাওয়ারনেসের জন্য আমাদের কাজ করতে হবে। আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই স্কিমটা সম্পর্কে যদি কারোর কোনো জিজ্ঞাসার কিছু থাকে, আমাদের স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যে গ্রিভেন্স সেল, রেড্রেসাল সেল আমাদের রয়েছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং পরবর্তী সময়ে এই স্কিমটার যেন সঠিক ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি, আপনাদেরও আমরা প্রপার সহযোগিতা সেই ক্ষেত্রে আমরা চাইছি। আমাদের এখানে সেক্রেটারি রয়েছেন, ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি, আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন। যদি কোনো কারোর কোনো প্রশ্ন থাকে, আপনারা সে বিষয়ে
এই স্কিমের বিষয়ে প্রপার ক্ল্যারিটির যদি আরো কিছু প্রয়োজন থাকে আপনারা সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন। এটা কবে থেকে লাগু? কবে থেকে লাগু হবে? স্কিম অলরেডি লাগু হয়ে গেছে। স্কিম অলরেডি লাগু। এখন থেকে যে কোনো সময় আমাদের যে কোনো অ্যাক্সিডেন্ট কোনো পেশেন্ট এই সুযোগ সুবিধা তারা নিতে পারে পিএম রাহত স্কিমে। শুধু সরকারি হসপিটাল না, আমাদের প্রাইভেট হাসপাতাল 141টা রাজ্যের মধ্যে 141টা ছোট বড় হাসপাতাল, মানে এটা পিএসসি, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সিএসসি, মহকুমা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, আমাদের স্টেট হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, 141 হসপিটাল সিস্টেম, 9টা প্রাইভেট। স্যার যেহেতু পরিবহন নিয়ে একটা কথা ছিল, কদিন আগে একটা নীতি তৈরি করা হয়েছে যেটা নাকি স্মার্ট সিটির জন্য যখন থেকে শুরু হয়েছে। আগরতলার যত এমসি এলাকা আছে সেগুলোতে ভিতরে যেগুলো অটো গুলো আছে সেটির রংগুলো কালারগুলো একটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু দেখা গেছে এখনো অনেক জায়গায় এই কালারগুলো চেঞ্জ করা হয়নি, বা আপনারা প্রক্রিয়াটা কতটুকু পর্যন্ত আছে বুঝিয়ে দিতে। আমাদের কাছে যা রিপোর্ট আছে প্রায় 80% এর উপর অটো রিক্সা পিঙ্ক কালার কনভার্ট করা হয়ে গেছে। বাকি যারা করেনি, মাঝখানে আমরা জানি যে দুর্গাপূজা ছিল, তারপর আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছিলাম। প্রাথমিক দিক থেকে যারা করতে চায়নি তাদেরকে বুঝিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, সময় বাড়িয়ে দিয়েছি। বাট উই আর ভেরি মাচ হ্যাপি যে তারা সরকারের যে নিয়ম মানে গাইডলাইন সেটাকে কমপ্লাই করেছে এবং মোর দেন 80% অটো রিক্সা আমাদের পিঙ্ক কালারে কনভার্ট করা হয়েছে। মোর দেন 80% আমাদের কাছে যা। স্যার, যখন কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিকটিম যাবে হাসপাতালে, তখন কি প্রথম থেকে কি সব পুরোটা টাকা যেটা আপ টু 7 days এর জন্য 1.5 লাখ টাকা গভর্নমেন্ট বহন করবে, নাকি সে নিজের থেকে পরবর্তী সময় সেটা গভর্নমেন্ট থেকে? এটা পেশেন্টের সঙ্গে পেমেন্টের কোনো রিলেশন নেই। মিস্টার এক্স এর যদি অ্যাক্সিডেন্ট হয় তাকে হাসপাতালে নিয়ে যাবে, চিকিৎসা হবে, তার যখন ডিসচার্জ হয়ে যাবে তখন যেই হাসপাতালে চিকিৎসা হবে সেই অথরিটি বিলটা রেজ করবে। কোথায় করবে? যদি গাড়ির ইন্স্যুরেন্স থাকে তবে সেই টাকা তারা বিলটা যখন রেজ করবে, আমাদের স্টেট এজেন্সি আছে আয়ুষ্মান ভারত, সেখানে তারা স্ক্রুটিনি করবে বিলটা, করে তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাঠাবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকা দেবে। যদি গাড়ির ইন্স্যুরেন্স না থাকে তবে স্ক্রুটিনি করে পাঠাবে, ভারত সরকার সেই টাকা প্রদান করবে এবং সেই টাকা ডিএম দের কাছে যাবে। ধরুন যার অ্যাক্সিডেন্ট হলো তার বাড়ি ওয়েস্ট ডিস্ট্রিক্টে, সেই টাকা ওয়েস্টের ডিএম এর যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে যাবে, ডিএম থেকে সেই টাকা হাসপাতালে যাবে। হিট এন্ড রান কি সেলফ হিট এন্ড রান এবং নন ইনসিওর্ড এর ক্ষেত্রে ডিএম, আর ইন্স্যুরেন্সের যার গাড়ি অলরেডি ইনসিওর্ড সেটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যেটা প্রদান করবে। হিট এন্ড রান এবং নন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ডিএম দেবে। সেই জিনিসটা মানে ক্লিয়ার করা দরকার। যাদের ইন্স্যুরেন্স আছে সেটাকে ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, যাদের ইন্স্যুরেন্স নেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে এবং হিট এন্ড রান এর ক্ষেত্রে। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্ট গুলো হলে সেখানে যে ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে, যেটা 112, তারা কোন ধরনের সক্রিয় ভূমিকা কি পালন করবে? দেখুন, যখন অ্যাক্সিডেন্ট হয় পেশেন্টকে হাসপাতালে পৌঁছানো হচ্ছে প্রাইমারি বা প্রধান কর্তব্য বা দায়িত্ব। অ্যাম্বুলেন্সকে কল করলে নিশ্চয়ই অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু অ্যাম্বুলেন্স তোকে জানাতে হবে বা যার অ্যাক্সিডেন্ট হলো সেখানে আমরা তার জন্য রাহবীর, আপনারা জানেন, হয়তো বাড়ির কেউ জানে না, কিন্তু নিয়ার বাই কোনো ব্যক্তি দেখে তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আগে কি হতো যে পুলিশ কেস হবে, হাসপাতাল পেশেন্টকে ধরতে যাইতো না, বলছে না পুলিশ কেস করতে হবে। এখন সুপ্রিম কোর্ট বলেছে, ভারত সরকার বলছে এমন কিছু হবে না, হয়রানি কিছু হবে না, আপনি হাসপাতালে পৌঁছে দিন, চিকিৎসা পরিষেবা চালু করুন, পেশেন্টকে বাঁচান। এখন বাড়ির লোক হয়তো দূরে, তার বাড়ির লোক আস্তে আস্তে হয়তো সময় লাগবে, বাঁচাতে তো হবে তাকে। তো সেই সময় অ্যাম্বুলেন্স কে যদি কল করা হয় অ্যাম্বুলেন্স আসবে, নতুবা যেভাবেই হোক আপনাকে হাসপাতালে পৌঁছতে হবে। রাহাবীরের ক্ষেত্রে গোল্ডেন আওয়ার 1 ঘন্টার মধ্যে। আর এই যে স্কিম তার মধ্যে হচ্ছে আপনি পৌঁছবেন হাসপাতালে, চিকিৎসা চালু হবে, যে ভিকটিম বা যে ইনজুর্ড পার্সন তাকে অর্থের জন্য চিন্তা করতে হবে না, আপ টু দ্য লিমিট অফ
1.5 লাখ। হাসপাতাল তাকে অর্থের জন্য বলবেও না কিছু, তার চিকিৎসা হচ্ছে, হাসপাতাল অথরিটি পরবর্তী সময় বিল রেজ করবে, স্টেট এজেন্সিতে আসবে, আয়ুষ্মান ভারত, তারা স্কুটিনি করবে, স্কুটিনি করে সেটা যদি ইন্স্যুরেন্স থাকে তবে ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, যদি না থাকে সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিএমদের মাধ্যমে সেই টাকা পেমেন্ট করবে। ইনজুরি ক্ষেত্রে কোনো ক্যাটাগরি আছে, মেজর মাইনর বা এমন কিছু আছে এটা নিয়ে? শুধু আর পাশাপাশি আরেকটা কথা, কোন কোন হাসপাতালে এটা রাজ্যে রাজ্যে শুক্রটা আমাদের রাজ্যে যতগুলো হসপিটাল আছে অলমোস্ট এখন পর্যন্ত হেলথ ডিপার্টমেন্ট থেকে 141টা হসপিটাল তারা ইমপ্লিমেন্ট করেছে। প্রাইভেট করে 9টা। এর মধ্যে প্রাইভেট 9টা আছে, 141 এর মধ্যে প্রাইভেট 9টা। ইনজুরিটা কিরকম, মেজর মাইনর? এটা মেজর মাইনর ইনজুরি এখানে কোনো ডেফিনেশন নেই, সবাই ট্রিটমেন্ট পাবে, ঠিক আছে। তো ওনাদের লেভেল অফ ইনজুরি যে ট্রিটমেন্ট হবে, পয়সার বিল সেই ব্যাপার আছে। পেশেন্ট এখানে যাবে, ওনাকে কোনো কিছু করতে হবে না, শুধু ট্রিটমেন্ট নেবে, ফ্রি ক্যাশলেস ট্রিটমেন্ট। স্যার, একটা বিষয় একটু স্পষ্টতার দরকার যে চিকিৎসা তো হসপিটাল করবে। দেখা গেছে আমি পেশেন্ট নিয়ে গেলাম, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, সঙ্গে সঙ্গে ওরা ওষুধ মেডিসিন যেগুলি লিখে দেয় এগুলি কি হসপিটাল ক্রয় করবে না আমার ক্রয় করে দিতে হবে? দেখুন, হাসপাতাল সব মেডিসিনই বাইরের থেকে আনতে হবে। এটা আমাদের কোনো পারফেক্ট কোনো গাইডলাইন পারফেক্ট এদের কোনো গাইডলাইন নেই, মানে হসপিটাল ওষুধ দেবে বা হেলথ ডিপার্টমেন্ট থেকে একটু আপনি Sir, this has been raised. एक query raise किया था सर, so they will be releasing the perfect guidance, elaborate guidance. ওকে। এখন পর্যন্ত ইলাবুলার গাইডলাইন দেয়নি, যেটা বলছে যে ওষুধটা কে কিনবে, কি পেশেন্ট পার্টি কিনবে না হসপিটাল নিজে দেবে। मुद्दा कथा बोली। सबसे इम्पोर्टेंट है इमीडिएट ट्रीटमेंट। तो ये तो बहुत माइनर इशू है कि वो मेडिसिन बोल जाएगा कि सर, ट्रीटमेंट के लिए तो मेडिसिन पहले चाहिए। मेडिकेशन का पार्ट जो है वो तो ट्रीटमेंट का पार्ट है। Yes, अभी अगर ट्रीटमेंट करना है, आप चाहेंगे तो आपको लिए जो जो सामान चाहिए वो तो पहले खरीद के लाने पड़ता है पेशेंट पार्टी। ऑलरेडी स्कीम में ही इंक्लूडेड है। पेशेंट जाएगा हॉस्पिटल के पास, जो भी रिसोर्सेस है वो पूरा स्पेंड करेगा कि उसको बिल मिलने वाला है। अगर उसके पास मान लो कोई 1-2 मेडिसिन नहीं है, उसके लिए बोला जाए तो वो अलग है। ये तो उनको मैंडेटरी है कि कोई किसको डिनाई नहीं करेगा ट्रीटमेंट के लिए। तो ट्रीटमेंट कर रहा मेडिसिन नहीं दे रहा, ऐसा भी नहीं होगा। उसको पैसा इंश्योर है, 10 दिन के अंदर उसको पैसा मिलने वाला है। तो ये स्कीम बहुत पॉजिटिव है, उसमें कोई अभी जैसे आगे जाएंगे तब सब पता चलते जाएगा डिफिकल्टी क्या आ रही है, बट इटसेल्फ इज वेरी पॉजिटिव। नहीं, स्कीम तो बहुत अच्छा है, मैं वो समझ गया। मैं ये बोल रहा हूँ कि डॉक्टर वाले ट्रीटमेंट शुरू कर देंगे, डॉक्टर साहब ट्रीटमेंट शुरू कर देंगे, मगर ट्रीटमेंट करने से पहले ही बोलते हैं कि ये सामान चाहिए, ये सामान चाहिए, आप लेके आइए। मैं ट्रीटमेंट शुरू कर दिया, आप लेके आइए, तो मेरे जेब से पैसा जाएगा ना, या हॉस्पिटल वाले खरीद के देंगे? वो मैं इट्स ए गुड क्वेश्चन। इसमें शरद बोलो। Sir, इसमें anything that is related to the treatment that is covered. एक दो ट्रीटमेंट अगर ऐसा होता है तभी सब कुछ पता चल जाएगा। তো অ্যাকচুয়ালি পাবলিককে বাঁচানোর জন্য, মানুষের সুবিধার জন্য এবং অর্থ খরচ কম করার জন্য পাবলিকে আমরা অনেক এমন পেশেন্টও দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রিটমেন্টের অভাবে মারা গেছে, অর্থের অভাবে মারা গেছে। তো তাদেরকে বাঁচানোর জন্য ফ্যাটালিটির ইয়েতে এই স্কিম ঘোষণা করা হয়েছে, যেখানে একটা নোবেল কজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো সেখানে ওষুধ কেনাটা কোনো হিন্ডারেন্স বা কোনো সেটা অন্তরায় হবে না। এটা যখন আমাদের তো সেই জিনিসটা নতুন, কারণ একটা ভিসি যখন হয়, কালকে যখন ভিসি হয়েছে, সারা দেশের মন্ত্রীরা ছিলেন, সারা দেশের কমিশনাররা ছিলেন, সেক্রেটারিরা ছিলেন, চিফ সেক্রেটারিরা ছিলেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে। তো সবাই তো সব ধরনের প্রশ্ন করে এই প্রশ্নটা অ্যাবসেন্ট ছিল। তো যখন এমন একটা প্র্যাকটিস হবে, একটা পেশেন্ট যাবে, যখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ওষুধটা কে দেবে প্রথম যদি বাইরে থেকে কিনতে হয়, তবে প্র্যাকটিস যখন হবে তখন জানা যাবে, অ্যাকর্ডিংলি আমরা প্রপোজাল পাঠাবো। কিন্তু এটা ইন্স্যুরেন্স আপনাদেরকে দেওয়া হচ্ছে যে 1.5 লক্ষ টাকার যে ক্যাশলেস ট্রিটমেন্ট, সেটা আইদার ইন্স্যুরেন্স কোম্পানি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা সম্পূর্ণটা বিয়ার করবে, ভিকটিমদের থেকে 1 পয়সাও নেওয়ার প্রয়োজন নেই। उससे भी इम्पोर्टेंट ये भी है इसमें कि जो 141 एम्पायर हॉस्पिटल्स है, अगर वो तो लिस्टेड है ही, उसके बावजूद भी आपको एक्सीडेंट हुआ इमीडिएटली दूसरा कोई हॉस्पिटल है, तो पहले स्टेबलाइजेशन करने का वो भी उनका दायित्व है। तो वहां लेके जाओगे तो वो डिनाई नहीं करेंगे, स्टेबलाइज करेंगे फिर आगे रेफर करेंगे।
স্যার স্যার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি পরিবহন মন্ত্রী রয়েছেন এখানে। আমাদের যে এমবিবি বিমানবন্দরে একটা সমস্যা অনেক আগে থেকেই চলছে, এখনো প্রায়ই দেখা যাচ্ছে যে এমবিবি বিমানবন্দরে যদি বাইরে থেকে কেউ আসে বা এখান থেকেই আমরা ধরুন কেউ ভেতরে গেলাম, ওখানকার যারা অটো চালক আছে, বিশেষ করে ওলা উবের বুক করে যারা গেলাম, আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না প্যাসেঞ্জারদের। এটা অটো চালকদের একটা দৌরাত্ম্য দীর্ঘদিনের, এই সমস্যাটা এখনো কিন্তু রয়ে গেছে। আপনি তো পর্যটন মন্ত্রী, বাইরে থেকে টুরিস্টরাও আসছে, সেখানে তো এই একটা সমস্যা থেকে যাচ্ছে। এই যে কাছেরটা, দেখুন, এটা সমস্ত অটো চালকদের বললে ভুল হবে, লিমিটেড কয়েকজন অটো চালক, এখানে পরিবহন সচিব বা এডিশনাল সেক্রেটারিও আছে। আমরা এয়ারপোর্ট অথরিটিকে নিয়ে, ডাইরেক্টরকে নিয়ে, আইজিএলও কে নিয়ে, সেক্রেটারি, আমরা প্রত্যেক এসপি কে নিয়ে আমরা মিটিং করেছি এবং ইট ওয়াজ ইন অর্ডার। মাঝখানে ইট ওয়াজ ইন অর্ডার। ইদানিং আবার এই জিনিসটা কয়েকজন অটো চালকের থেকে তাদের যে অডাসিটি, সেটা আমরাও লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে একবার ফোন করে বলেছেন যে জিনিসটা দেখার জন্য। তা আমরাও আলোচনা করছিলাম, এর মধ্যে আমরা একটা মিটিং করব, কারণ এই সমস্ত দূরত্ব ইন স্ট্রং হ্যান্ড এগুলোকে ডিল করা হবে। কারণ বাইরে থেকে যারা আসে তাদের সঙ্গে অভব্য আচরণ বা টুরিস্টরা যদি কেউ অভব্য আচরণের শিকার হয়, সেটা প্রশাসন কোনোভাবেই বরদাস্ত করবে না। এটা মাঝখানে শুরুয়াতে ছিল, মাঝখানে আমরা খুব স্ট্রং হ্যান্ডে এটাকে ডিল করেছি, নর্মালসি এসেছিল, মোটামুটি তা ভালোই চলছিল। আবার কয়েকদিন আগে একটা কমপ্লেন এসছে, তারা এই ধরনের অভব্য বা আচরণ বা অডাসিটি এক শ্রেণীর অটো চালক, নট অল, এক শ্রেণীর 2-4 জন 5 জন, কিন্তু অটো চালক তো রয়েছে আপনার 250-র উপর। 2-4 জন 5 জন যদি করে, টোটাল কমিউনিটিটাকে পলিউটেড করে দেয়। তো সেই জিনিসটা আমরা স্ট্রং হ্যান্ডে আগামী দিনে ডিল করব। স্যার এটা আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ইনভেস্টিগেট করেছি। আমাদের চিফ এমপিআই আছেন, ওনার নেতৃত্বে একটা টিম পাঠিয়েছি এবং এটা ইনভেস্টিগেট করা হয়েছে এবং যারা এটার সঙ্গে যুক্ত ছিলেন তাদের আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। রিটেন তাদের কাছে রাখা হয়েছে, তারা ভবিষ্যতে আর করবে না। 1-2টা ইনসিডেন্ট কখনো কখনো হয়, সেটার জন্য আমরা চাই না যে একটা অ্যাক্সিডেন্ট। এনিথিং? চলো।